ইরান, ইসরায়েল এবং আমেরিকার এই যে ত্রিমুখী যুদ্ধ, এই যুদ্ধ থামানোর সম্ভাবনা নিয়ে বর্তমানে একটি নতুন একটি আলোচনার দ্বার উন্মুক্ত হয়েছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের বক্তব্যের মধ্য দিয়ে। তিনি বলেছেন যে ইরান যুদ্ধ বন্ধ করতে প্রস্তুত, তবে কিছু নির্দিষ্ট শর্ত সাপেক্ষে ইরান সেই যুদ্ধ বন্ধ করতে প্রস্তুত। এবং এই শর্তগুলো শুধু সামরিক নয়, বরং এর সাথে জড়িয়ে রয়েছে আঞ্চলিক নিরাপত্তা, আন্তর্জাতিক রাজনীতি, কূটনীতি ও অর্থনীতির প্রশ্ন। তিনি যেই জায়গায় শর্তগুলো চেয়েছেন, একটি হচ্ছে এরকম যে ভবিষ্যতে হামলার বিরুদ্ধে আন্তর্জাতিক গ্যারান্টি প্রয়োজন। ইরানের বৈধ অধিকার স্বীকৃতি, অর্থাৎ পরমাণু যে নিরাপদ পরমাণু গবেষণার যে বৈধ অধিকার, সেটা স্বীকৃতি চায় ইরান। যুদ্ধের ক্ষতিপূরণ এবং আন্তর্জাতিক কূটনৈতিক নিশ্চয়তা চায় যেন যে ভবিষ্যতে এই ধরনের আর কোনো আক্রমণ পরিচালিত হবে না। প্রথমে আমরা বলি যে ভবিষ্যতে হামলার বিরুদ্ধে আন্তর্জাতিক গ্যারান্টি তিনি যে চেয়েছেন, সেটা হচ্ছে তাদের যুক্তি হচ্ছে এরকম যে সাম্প্রতিক সংঘাতে তাদের পারমাণবিক স্থাপনা, সামরিক স্থাপনা, বেসামরিক স্থাপনা, হসপিটাল, স্কুল হামলার মুখে পড়েছে। যদি যুদ্ধ থামানোর পর আবার একই ধরনের হামলার আশঙ্কা থাকে, তাহলে যুদ্ধবিরতি অর্থহীন হয়ে পড়ে। তাই তারা চাইছে আন্তর্জাতিক পর্যায়ে একটি চুক্তি বা গ্যারান্টি যা ভবিষ্যতে তাদের নিরাপত্তা নিশ্চিত করে। এখন এই দাবিটি কিন্তু বাস্তবায়ন করা কিন্তু সহজ নয়। এখানে সরাসরি জড়িত রয়েছে বিশ্বের অন্যতম প্রধান শক্তি আমেরিকা, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, এবং তার সাথে রয়েছে ইসরায়েলের মতো শক্তিশালী রাষ্ট্র। তারা যদি মনে করে যে ইরান ভবিষ্যতে পরমাণু অস্ত্র তৈরি করতে পারে এবং আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠতে পারে, তাহলে তারা এ ধরনের গ্যারান্টি দিতে রাজি হবে না। তবে যদি আন্তর্জাতিক কোনো কাঠামোর মাধ্যমে এই নিরাপত্তা নিশ্চয়তা দেওয়া হয়, তাহলে এই সংঘাত প্রশমনে ভূমিকা রাখতে পারে। বিশেষ করে জাতিসংঘ বা বৃহৎ শক্তিগুলোর মধ্যস্থতা যদি একটি নিরাপত্তা কাঠামো তৈরি করা যায়, তাহলে এই আঞ্চলিক উত্তেজনা কমানো যেতে পারে। কিন্তু এই যে ভবিষ্যতে হামলার বিরুদ্ধে যে আন্তর্জাতিক গ্যারান্টি নিশ্চিত করা, এই সব কিছুই নির্ভর করছে বড় বড় শক্তিগুলোর রাজনৈতিক সদিচ্ছার উপর। এবং ইরান যে বৈধ অধিকারের স্বীকৃতি সেটা চাচ্ছে, তা হচ্ছে এরকম যে আন্তর্জাতিকভাবে তাদের বৈধ অধিকারের স্বীকৃতি দিতে হবে। ইরানের যে দাবি সেটা হচ্ছে এরকম যে তারা আন্তর্জাতিক আইনের আওতায় সম্পূর্ণ শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি ব্যবহার করার অধিকার রাখে। 2015 সালে ইরান এবং কয়েকটি বিশ্ব শক্তির মধ্যে একটি চুক্তি হয়েছিল, পরমাণু চুক্তি হয়েছিল, যা জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন নামে পরিচিত। সেই চুক্তির মাধ্যমে ইরান তার ইউরেনিয়াম ইনভেস্টমেন্টের যে সীমা সেটা হ্রাস করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয় এবং তার বিপরীতে বিভিন্ন আন্তর্জাতিক যে নিষেধাজ্ঞা তা শিথিল করা হয়েছিল। কিন্তু ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় আসেন, তখন আমেরিকা এই চুক্তি থেকে সরে যায়, ফলে এই চুক্তির কার্যকারিতা কমে যায়। ইরান এখন বলছে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ বন্ধ করা যাবে না, কারণ এটি তাদের প্রযুক্তিগত উন্নয়ন, বিদ্যুৎ উৎপাদন এবং চিকিৎসা গবেষণার জন্য গুরুত্বপূর্ণ। তাই তারা তাদের এই নৈতিক বা ন্যায্য অধিকার তারা চায়। এই অর্থটি এই যে শর্ত, এই শর্তটি আংশিকভাবে গ্রহণযোগ্য হতে পারে যদি কঠোর আন্তর্জাতিক পর্যবেক্ষণের মাধ্যমে নিশ্চিত করা যায় যে ইরান আসলে পরমাণু বোমা তৈরি করবে না। সেক্ষেত্রে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, যে এই এজেন্সিকে হচ্ছে একটু সক্রিয় ভূমিকা পালন করতে হবে এবং নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে, কারণ বিশ্ব শান্তির প্রতিষ্ঠা করার ক্ষেত্রে এই শর্তটি হচ্ছে দ্বিমুখী। একদিকে এটি ইরানের বৈধ অধিকার রক্ষা করা, অন্যদিকে যদি পর্যবেক্ষণ দুর্বল হয়, তাহলে ভবিষ্যতে পরমাণু অস্ত্র তৈরি করার কিন্তু ঝুঁকি থেকে যায়। তৃতীয় শর্ত যেটি ইরান দিয়েছে সেটা হচ্ছে যুদ্ধের ক্ষতিপূরণ। ইরান বলছে সাম্প্রতিক সংঘাতে তাদের যে অর্থনৈতিক এবং অবকাঠামো ক্ষতি হয়েছে তার জন্য ক্ষতিপূরণ দিতে হবে। যুদ্ধের সময় সামরিক হামলায় তাদের বিভিন্ন স্থাপনা ধ্বংস হয়েছে, তেল স্থাপনা প্রায় 30টির মতো তেলের ডিপো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাহত হয়েছে। ইরানের মতো এই ক্ষতির দায় সম্পূর্ণ আক্রমণকারী দেশগুলোর। তবে বাস্তবে আন্তর্জাতিক রাজনীতিতে কোনো যুদ্ধের ক্ষতিপূরণ আদায় করা এত সহজতর বিষয় নয়। সাধারণত বড় শক্তিগুলো সরাসরি ক্ষতিপূরণ দিতে রাজি হয় না, বিশেষ করে যদি তারা মনে করে যে যুদ্ধটি তাদের নিরাপত্তার স্বার্থে পরিচালনা করা হয়েছে। তারপরেও কিছু ক্ষেত্রে আন্তর্জাতিক মধ্যস্থতায়
ওই রাষ্ট্র গঠনের মানে ক্ষতিগ্রস্ত রাষ্ট্র গঠনে অর্থনৈতিক সহযোগিতা দেওয়া হয়, যেমন আন্তর্জাতিক উন্নয়ন তহবিল, মানবিক সহায়তা ফান্ড, বিভিন্ন পুনর্গঠন ফান্ড, যেগুলো উন্নয়ন দাতা সংস্থাগুলো দিয়ে থাকে সহজ শর্তে। এই শর্তটি যদি কূটনৈতিকভাবে সমাধান করা যায় তাহলে যুদ্ধ বিস্তৃত যে অঞ্চল, এই পারস্য উপসাগর অঞ্চল, তা পুনর্গঠনে একটি সক্রিয় একটি ভালো ভূমিকা রাখা সম্ভব। তবে এটি সরাসরি যুদ্ধ থামানোর ক্ষেত্রে প্রধান ভূমিকা নাও রাখতে পারে। চতুর্থ যে শর্ত সেটি হচ্ছে এরকম যে আন্তর্জাতিক কূটনৈতিক নিশ্চয়তা। ইরান চাইছে যে যুদ্ধবিরতি এবং শান্তি চুক্তি কোনো একক দেশের উপর নির্ভরশীল না থাকুক। এখানে আঞ্চলিক শক্তি হিসেবে এবং বৈশ্বিক শক্তি হিসেবে রাশিয়ার মতো এবং আঞ্চলিক শক্তিশালী দেশগুলোর যেন অংশগ্রহণ থাকে, কারণ অনেক সময় এ ধরনের সংঘাতের তৃতীয় পক্ষ মধ্যস্থতা করলে একটা স্থায়ী সমঝোতার পথ তৈরি হয়। যদি আন্তর্জাতিক কূটনৈতিক কাঠামোর মাধ্যমে একটি চুক্তি করা যায় তাহলে তা দীর্ঘস্থায়ী হবে, কারণ এতে একাধিক শক্তি জড়িত থাকবে এবং চুক্তি ভাঙা তখন কিছুটা কঠিন হয়ে যাবে। তো এক্ষেত্রে এই যে চারটি যে যুক্তি, তার জন্য যে জিনিসটা প্রয়োজন আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে এরকম যে আঞ্চলিক যে বর্তমানে যে উত্তেজনা রয়েছে তা কমানো প্রয়োজন। ইরান ইসরায়েলের যে উত্তেজনা, এটা কিন্তু শুধু দুটো দেশের মধ্যে সীমাবদ্ধ না। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি পুরো পারস্য উপসাগর, পুরো অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে গেছে। যদি এই সংঘাত দীর্ঘস্থায়ী হয় তাহলে তেলের বাজার, বিশ্বের অর্থনীতি, আন্তর্জাতিক বাণিজ্যের উপর সরাসরি প্রভাব পড়ছে এবং ভবিষ্যতেও পড়বে। বিশেষ করে আঞ্চলিক অবস্থান যদি আমরা দেখি ইরানের, যে পারস্য উপসাগরে জ্বালানি সরবরাহের ক্ষেত্রে বৈশ্বিক যে একটা নির্ভরতা তা কিন্তু একেবারে স্পষ্ট। এর কারণে অনেক দেশ চায়, আমাদের মতো যা দেশ আছে এবং অন্যান্য দেশ চায় যে এই সমস্যার দ্রুত সমাধান হোক। দীর্ঘমেয়াদী যুদ্ধ শুধু আঞ্চলিক নয়, এটা বৈশ্বিক স্থিতিশীলতার জন্য সত্যিকার অর্থে হুমকি। এখন প্রশ্ন হতে পারে যে এই যে শর্ত, এই শর্তগুলো বাস্তবায়ন করা কতটুকু সম্ভব। ইরানের দেয়া শর্তগুলো আমাদের দেখতে হবে যে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ, কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে কয়েকটি বাধা আছে। প্রথমত, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। তারা এই নিরাপত্তা গ্যারান্টি সহজে দিতে রাজি হবে না। দ্বিতীয়ত, আঞ্চলিক রাজনৈতিক শক্তিতে ভারসাম্য থাকা প্রয়োজন। একটা ভারসাম্যহীন আঞ্চলিক ব্যবস্থা সংঘাতের রূপ নেয়। ইরান যদি খুব বেশি সুবিধা পায় তাহলে অন্যান্য যে আঞ্চলিক শক্তিগুলো রয়েছে, ইসরায়েল বা সৌদি আরব, তারা কতটুকু মানবে সেটা একটা দেখার বিষয়। তৃতীয়ত হচ্ছে আন্তর্জাতিক রাজনীতিতে একটা বিশ্বাসের সংকট প্রকট আকারে ধারণ করেছে। অতীতে অনেকগুলো চুক্তি ভেঙে যাওয়ার কারণে, এই ধরনের অনেকগুলো চুক্তি ভেঙে যাওয়ার কারণে কিন্তু বিভিন্ন পক্ষের মধ্যে আস্থার ঘাটতি তৈরি হয়েছে। তাহলে এই রকম আস্থার ঘাটতির মাঝে এগুলো আসলে বাস্তবায়ন করা, এই ধরনের শর্তগুলো এবং যুদ্ধবিরতি নিশ্চিত করা কতটুকু সম্ভব। বিশ্ব শান্তির ব্যাপারে যদি বলি, এই শর্তগুলো কিন্তু সম্পূর্ণ অযৌক্তিক নয়। এগুলো একটা সম্ভাব্য আলোচনার ভিত্তি তৈরি করে দিচ্ছে। এতদিন যুদ্ধের পর যদি আন্তর্জাতিক সম্প্রদায় মনে করে যে তারা মধ্যস্থতা করবে সক্রিয়ভাবে, তাহলে পারমাণবিক কর্মসূচির উপর, বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচির উপর পর্যবেক্ষণ নিশ্চিত করা প্রয়োজন। পাশাপাশি যেসব দেশগুলো এই পরমাণু নিরোধ চুক্তিতে স্বাক্ষর করেনি, যদি তারা ইসরায়েলের মতো দেশগুলো হয়ে থাকে, তাদেরকেও এর মধ্যে আসতে হবে। এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে পারস্পরিক আস্থাটা তৈরি করা এবং যুদ্ধের পরিবর্তে কূটনৈতিক সমাধানটাকে প্রাধান্য দেয়া। ইরানের প্রেসিডেন্টের যে শর্তগুলো তা যদি নিরপেক্ষভাবে বিশ্লেষণ করা হয়, আমরা দেখব সেই শর্তগুলো মূলত নিরাপত্তা, আন্তর্জাতিক মর্যাদার স্বীকৃতি এবং ক্ষতিপূরণের উপর ভিত্তি করে গঠিত। এগুলো একদিকে ইরানের কৌশলগত স্বার্থ রক্ষা করার জন্য কবচ হিসেবে ব্যবহার হবে, অন্যদিকে আন্তর্জাতিক কূটনীতির একটা সম্ভাব্য দ্বার বা উন্মোচন করবে। তবে বাস্তবতা হলো মধ্যপ্রাচ্যের জটিল যে ভূ রাজনীতি এবং বড় শক্তিগুলোর মধ্যে যে প্রতিদ্বন্দ্বিতা রয়েছে, তাদের কারণে এই শর্তগুলো পালন করা কিন্তু বাস্তবায়ন করা খুব কঠিন হয়ে যাবে। তবু যদি আন্তর্জাতিক সম্প্রদায় আন্তরিকভাবে চায় এবং কূটনৈতিক আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান খুঁজতে চায় সমঝোতার মাধ্যমে, তাহলে এই সমস্যাটা ধীরে ধীরে হলেও প্রশমন করা সম্ভব। কারণ আমরা জানি শেষ পর্যন্ত যুদ্ধে স্থায়ী কোনো বিজয় অর্জিত হয় না।